ভালোবাসার পবিত্র উৎসবের আড়ালে যখন লুকিয়ে থাকে গভীর এক নিষ্ঠুর চক্রান্ত, চোখের জলের অন্তরালে যখন হারিয়ে যায় পরম বিশ্বাস আর ভরসা, রাম আর চিকির মাঝে কি তবে চিরদিনের জন্য তৈরি হলো এক অলঙ্ঘ দেয়াল? ক্ষমতার লোভ আর হিংসার আগুনে পুড়ে খাক হয়ে যাওয়া স্মৃতির ছাই কি পারবে একটি নিষ্পাপ মেয়ের পবিত্র ভালোবাসাকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিতে? নিজের নির্দোষিতার প্রমাণ দিতে গিয়ে কেন আজ রক্তাক্ত হলো ঠাকুমার হাত? সিয়া, মাধবী আর রতনের এই কুটির ষড়যন্ত্রে কি শেষ হয়ে যাবে একটি সুখী পরিবারের আনন্দ, নাকি রামের চোখের আড়ালে লুকিয়ে থাকা সত্য অবশেষে ধরা পড়বে সবার সামনে? আজকের পর্বে অগস্তি ভিলা সাক্ষী হতে চলেছে এক চরম হাহাকার আর নির্মম চক্রান্তের। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সব থেকে জনপ্রিয় এবং টুইস্টে ভরপুর মেগা সিরিয়াল ভালোবাসি তোমায় এর 148তম পর্বের এক অত্যন্ত ইমোশনাল। আজকের ভিডিওর প্রতিটি সেকেন্ডে রয়েছে একদিকে যেমন চক্রান্তের কালো মেঘ, অন্যদিকে রামের নীরবতার ধাক্কা এবং পরিবারের বড়দের বুক ফাটা কান্না। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক অত্যন্ত বেদনাদায়ক এবং থমথমে দৃশ্য। দীপাবলির পবিত্র আলোয় যেখানে পুরো বাড়ি সেজে ওঠার কথা, সেখানে জানকী দেবীর ঘরে সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর রামের বাবা অত্যন্ত ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে আমাদের নিষ্পাপ চিকিকে লক্ষ্য করে বলতে থাকেন, তুই কি করলি চিকিমা? তুই তো আমাদের সবাইকে চরম ধোঁকা দিলি। যেখানে তোকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ঘরের বড়দের খুশি করার, সেখানে তুই আমাদের সবার চোখের সামনে জানকীর ঘরের এত বছরের অমূল্য স্মৃতি, ছবি আর সবকিছু পুড়িয়ে নষ্ট করে দিলি। রামের বাবার মুখে এইরকম একটা কঠিন অপবাদ শুনে চিকি যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে বিষাক্ত সাপের মতো এন্ট্রি নেয় প্রধান খলনায়িকা সিয়া। সিয়া এক ছুটে গিয়ে দাদিমার কাছে বসে চোখের জল ফেলার ভান করতে করতে বলতে থাকে, দাদিমা, আমার মায়ের দীপাবলিতে আজ এইরকম একটা অঘটন ঘটবে তা আমি স্বপ্নেও ভাবতেও পারিনি। সিয়ার মুখের এই মেকি কান্না আর ভেতরের কুৎসিত আনন্দ যেন পুরো পরিবেশটাকে আরো বেশি বিষাক্ত করে তুলছিল। এরপরেই সিয়া চরম রেগে গিয়ে চিকির দিকে তাকিয়ে সবার সামনে তাকে অপমান করে বলে, ছি চিকি ছি, তোর মতো একটা ছোট লোকের ঘরের মেয়ে যে এইরকম একটা জঘন্য কাজ করতে পারবে তা আমি ভাবতেই পারছি না। চিকি তখন সিয়ার এই নোংরা অপবাদ শুনে দাদিমার দিকে তাকিয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, না দাদিমা, আপনি প্লিজ ওদের কথা বিশ্বাস করবেন না। আমি সত্যিই এইরকম কোনো কাজ করিনি। আমি তো নিজেই জানি না যে এই ঘরের ভেতর কিভাবে এইরকম আগুন লাগলো আর সবকিছু পুড়ে গেল। কিন্তু বন্ধুরা, চক্রান্তের জাল যে অনেক দূর পর্যন্ত বিছানো ছিল। চিকির এই আকুতি শুনে দাদিমার চোখে কান্নার বন্যা বয়ে যায়। জানকীর স্মৃতির এই ধ্বংসযজ্ঞ তিনি সহ্য করতে পারছিলেন না। চিকি তখন নিরুপায় হয়ে নিজের স্বামী রামের দিকে তাকায় এবং পরম আশার দৃষ্টিতে বলে, রাম, তুমি তো কিছু বলো। তুমি তো জানো আমি জানকী আন্টিকে কতটা ভালোবাসতাম। আমি কেন ওনার ঘরের ক্ষতি করতে যাব? চিকি কথা বলা মাত্রই শয়তান সিয়া মাঝখান থেকে চিৎকার করে ওঠে এবং বলে, চিকি, এবার তো তোর এই সস্তা ড্রামা আর কান্নার নাটক বন্ধ কর। দেখ দাদিমা, তোর এই কাজের জন্য কেমন করে চোখের পানি ফেলছে, আর এই সবকিছুর জন্য একমাত্র তুই দায়ী চিকি, শুধু তুই দায়ী। ঠিক তখনই আগুনের ওপর ঘি ঢালার জন্য কুটির মুখ বাঁকিয়ে এগিয়ে আসে মাধবী কাকি। মাধবী সবার সামনে চিকিকে খোঁচা দিয়ে বলে, এই চিকি, আমরা তোর সব আসল রূপ জানি। তুই তো এই ঘরের রাজবউ হয়ে আসিসনি। তুই তো তোর অপরাধী বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য রামকে নিজের রূপের জালে হাত করেছিস। এখন এই বাড়ির ক্ষতি করতে এসেছিস। মাধবীর এই নোংরা কথা শুনে চিকি যখন অঝরে কান্না করতে থাকে, তখন আমাদের নায়ক রাম কিন্তু পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। সেই চিকির পক্ষে একটা কথাও বলে না। রামের এই নীরবতা দেখে কুটির রতনবাবু আরো এক ধাপ এগিয়ে গিয়ে রামকে উস্কে দেওয়ার জন্য বলে, এই রাম, এবার তো তুই নিজের মুখ খোল, তুই কিছু বল। তুই এইভাবে চুপ করে থাকলে কিভাবে হবে? আমাদের তো এখন পরিষ্কার মনে হচ্ছে যে এই জংলি চিকি আমাদের এই বিশাল সম্পত্তির ওপর ভাগ বসাতে এসেছে। কারণ এই চিকি এই বাড়িতে আসার পর থেকেই আমাদের এই সাজানো পরিবারটা আজ ভেঙে বিচ্ছিন্ন হতে লেগেছে। রতন তখন চরম রাগে চিকির দিকে তাকিয়ে বলে, এই চিকি, তুই আসলে কি চাস রে আমাদের থেকে? কেন করলি তুই এই কাজ? চিকি তখন কান্না করতে করতে ডুকরে ওঠে এবং বলে, আমি যা বলছি সবকিছু সত্যি বলছি। আমি কোনো ভুল করিনি, আমি কোনো আগুন লাগাইনি। চিকি তখন অনন্যপায় হয়ে দাদাবাবুর দিকে তাকায়, বলে,
দাদাবাবু, আপনি তো আমাকে চেনেন, আপনি তো জানেন আপনার এই বউ কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। আপনি বিশ্বাস করেন দাদাবাবু, আমি কিচ্ছু করিনি। চিকির এই কথা শুনে সিয়া চরম নাটকীয়ভাবে রেগে গিয়ে বলে, তাহলে এই ঘরের সব স্মৃতি কে পুড়িয়েছে? হ্যাঁ, আমি পুড়িয়েছি নাকি রতন কাকা পুড়িয়েছে? চিকি তখন কান্নায় ভেঙে পড়া গলায় বলে, আমি এই কাজ কোনোদিন করতে পারি না, কারণ আমি চাই না আমার কোনো কাজের জন্য আমার দাদিমা মনে বিন্দুমাত্র কষ্ট পাক। চিকির মুখ থেকে এই দাদিমা শব্দটা শোনা মাত্রই দাদিমা এতক্ষণ যে নীরবতা পালন করছিলেন তা এক ভয়ঙ্কর ঝড়ে রূপান্তরিত হয়। দাদিমা চরম রাগে ও ক্ষোভে ফেটে পড়েন এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে টেবিলের ওপর থাকা একটি কাচের গ্লাস নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে এক ঝটকায় ভেঙে ফেলেন। কাচের টুকরোগুলো হাতের তালুতে বিঁধে যাওয়া মাত্রই দাদিমার হাত থেকে অঝরে রক্ত বাহির হতে থাকে। কাচের টুকরো ভাঙার সেই তীব্র আওয়াজ আর দাদিমার হাতের তাজা রক্ত দেখে পুরো ড্রয়িং রুমের বাতাস এক নিমেষে স্তব্ধ হয়ে যায়। এই ভয়ঙ্কর রক্তপাত দেখে সুগন্ধা দেবী, রাম এবং পরিবারের সকলে চিৎকার করে ওঠে এবং বলে, মা, আপনি নিজেরই কি অবস্থা করলেন? আপনি কেন হাত কেটে ফেললেন? দাদিমা তখন নিজের হাতের রক্ত বা ব্যথার পরোয়া না করে অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর দৃষ্টিতে চিকির দিকে তাকিয়ে এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকি, তুই এই ঘরে যবে থেকে পা রেখেছিস তবে থেকে এই অগস্তি ভিলাতে শুধু অশান্তি আর অশান্তি লেগে আছে। তুই কোনো সাধারণ মেয়ে নোস, তুই হচ্ছিস একটা ডাইনি। তুই আমার জানকীর শেষ স্মৃতিটুকু শেষ করে দিলি চিকি। তখন দাদিমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদিমা, আপনি আমাকে যতই গালি দেন, আমাকে ডাইনি বলেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দয়া করে আপনার হাতটা আমাকে দিন। আপনার হাত দিয়ে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, আমি ব্যান্ডেজ করে দিই। দাদিমা তখন চিকিকে এক মস্ত বড় ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং কান্না করতে করতে বলেন, আমার জানকী তো বহু বছর আগেই মরে গেছে। এখন এই বুড়ি মায়ের হাত থেকে রক্ত পড়লে আর কি এসে যায়? আজকে আমার জানকীর দীপাবলি ছিল আর তুই সেটাও নিজের হাতে নষ্ট করে দিলি। দাদিমার ভেতরের এই সীমাহীন হাহাকার আর আক্রোশের আগুন যেন পুরো অগস্তি ভিলার সুখ শান্তিকে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। দাদিমা তখন আরো বলে, আজকের এই দিনটা ছিল আমার জানকীর জীবনের সব থেকে একটা দুঃখের দিন, আর সেই পবিত্র দিনে তুই কেমনে পারলি এইরকম একটা জঘন্য কাজ করতে? চিকি, আমি তোকে কোনোদিনও কোনোভাবেই ক্ষমা করব না। তোকে আজ আমি এই মণ্ডপের সামনে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, তুই জীবনে কোনোদিন কিছুতেই সুখী হতে পারবি না। তোর কপালে শুধু দুঃখ আর চোখের জল জুটবে। দাদিমার মুখ থেকে এইরকম একটা ভয়ঙ্কর অভিশাপ শোনার পর চিকির পৃথিবীটা যেন ওলট পালট হয়ে যায়। সে আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পায় না। সে নিজের চোখের জল মুছতে মুছতে কাঁদতে কাঁদতে ওখান থেকে এক ছুটে নিজের ঘরের দিকে চলে যায়। বন্ধুরা, এরপরেই কাহিনীর দৃশ্যপট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই এক চরম শয়তানির ব্যাকস্টেজ ড্রামা। ঘরের এক কোণে আড়ালে গিয়ে মাধবী কাকি, রতন বাবু এবং খলনায়িকা সিয়া এই তিনজন একসাথে হাতে শরবতের গ্লাস নিয়ে চিয়ার্স করছে এবং নিজেদের বিজয়ের পার্টি করছে। মাধবী তখন কুটিল হেসে রতনকে বলে, কি রকম নাটকটা সাজালাম দেখেছো রতন? কেমন হয়েছে আমাদের প্ল্যানটা? রতন তখন শরবতের গ্লাসে চুমুক দিয়ে পরম তৃপ্তির সাথে বলে, খুব সুন্দর হয়েছে মাধবী, তোমার এই বুদ্ধির কোনো তুলনা হয় না। ওই জঙ্গলি চিকি তো এখন পুরো পরিবারের চোখে অপরাধী হয়ে গেছে। ঠিক তখনই আমাদের সবাইকে চমকে দিয়ে আচমকাভাবে তাদের ঠিক পেছনে এসে উপস্থিত হয় শ্যাম। আর এদিকে সিয়া নিজের আনন্দের আতিশয্যে বলতে থাকে, আজকে তো আসল মজা হবে, দাদিমা তো চিকিকে অভিশাপ দিয়ে দিচ্ছে, এখন চলো আমরা আমাদের এই দীপাবলি পার্টিটা ধুমধাম করে এনজয় করি। তখনই পেছন থেকে তাদের এই সব গোপন কথাবার্তা শুনে শ্যাম মুচকি হেসে এগিয়ে আসে এবং বলে, সিয়া, তুই একদম ঠিক বলেছিস, দীপাবলি পার্টিটা তো এখনো শেষ হয় নাই, আসল পার্টি তো এইখানেই হবে। আজ দেখ আমরা কেমন ধামাকা করি। এরপরেই আমরা দেখতে পাই এক দারুণ প্রতীকী নাচ গানের দৃশ্য, যা এই খলনায়কদের ভেতরের পৈশাচিক আনন্দকে ফুটিয়ে তোলে। সিয়া নিজের বিজয়ের আনন্দে মত্ত হয়ে এক অত্যন্ত উত্তেজনাকর এবং হট ডান্স করতে শুরু করে। সিয়ার নাচের মধ্যে এক চরম অহংকার আর গরম ভাব স্পষ্ট ফুটে উঠছিল। সে হাত পা দুলিয়ে কোমরের ঠুমকায় পুরো ঘর মাথায় তুলছিল, আর এই কুৎসিত নাচ দূর থেকে উপভোগ করছিল কুটিল, রতন এবং মাধবী কাকি। তারা হাততালি দিয়ে সিয়াকে আরো উৎসাহিত করছিল। কিন্তু বন্ধুরা, এই শয়তানির উৎসবের মাঝেই অলক্ষ্যে শুরু হয়ে যায় মূল দীপাবলির অনুষ্ঠান। হঠাৎ করে
এই অগস্তি ভিলাতে আগমন ঘটে কিছু বিশেষ অতিথির। প্রথম যে অতিথি এই বাড়িতে প্রবেশ করেন তিনি এত বড় এবং সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে পুরো অবাক হয়ে যান। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের নতুন চরিত্র আয়ান। আয়ানকে দেখেই আমাদের ড্যাশিং হিরো রাম একগাল হাসি নিয়ে এগিয়ে যায় এবং আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আয়ান, হ্যাপি দীপাবলি ভাই। তুই যে এই অনুষ্ঠানে আসবি আমি সত্যিই খুব খুশি হয়েছি। এদিকে আমরা দেখতে পাই আছড়ে পড়া চিকির এই বুক ফাটা আকুতি যেন মন্দিরের প্রদীপটাকেও কাঁপিয়ে তুলছিল। আর বন্ধুরা, ঠিক তখনই মণ্ডপের আড়াল থেকে দাঁড়িয়ে শয়তান সিয়া, মাধবী কাকি আর রতনবাবু এই তিন সামনে নাটকীয়তাকে এক চরম শিখরে নিয়ে গেছে। রামের জীবনে আর কোনোদিন তোর নাম থাকবে না। সিয়ার এই ভয়ঙ্কর আত্মবিশ্বাসী ও শয়তানি চক্রান্তের মধ্য দিয়ে এই পর্বের এক চরম হাই ভোল্টেজ ড্রামা শেষ হয়, যা ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে রাম ও চিকির সম্পর্কের ফাটল আরো কতটা গভীর হতে চলেছে। তো বন্ধুরা, সিয়া আর মাধবীর তৈরি করা এই ভয়ঙ্কর জাল কি সত্যিই রাম আর চিকিকে চিরদিনের জন্য আলাদা করে দেবে, নাকি দেবীমা নিজেই অলৌকিক উপায়ে চিকির নির্দোষিতার প্রমাণ সবার সামনে আনবেন? আপনাদের নিজস্ব মতামত কি তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে পরবর্তী ধামাকা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।